নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা কিভাবে মন্ট্রিয়ালে বায়োডোম ঘুরেছিলাম, সেখান থেকে গেছিলাম আমরা বোটানিক্যাল গার্ডেন, চায়না টাউন অ্যান্ড ফাইনালি সেন্ট জোসেফ মিউজিয়ামে। আর আজকে কিন্তু আমরা মন্ট্রিয়াল থেকে চলে যাব ওটাওয়াটা পৌঁছাতে মোটামুটি আমাদের সময় লেগেছিল 2 ঘন্টা 10 মিনিট মতো। মন্ট্রিয়াল থেকে খুব একটা দূরে না। তো প্রথমে আমরা চলে গেছিলাম ক্যানাডিয়ান হিস্ট্রি মিউজিয়াম, দেন গেছিলাম ওয়ার মিউজিয়ামে, আর ফাইনালি গেছিলাম আমরা থাউজেন্ড আইল্যান্ডে। আর সেখান থেকে ব্যাক করে এসেছিলাম আমরা টরন্টোতে। তো সেটা নিয়ে হবে আজকের ভিডিও। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের দিনটা হচ্ছে 27 মে 2024। আর দিন শুরু করেছিলাম আমরা সকাল সকাল প্রায় 7টার মধ্যে আমরা বাসে উঠে পড়েছিলাম। আর কিম্বারলি এখানে সারাদিনের আইটিনারিটা আমাদের বলে দিচ্ছিল। তো প্রথমেই আমরা যেখানে পৌঁছে গেলাম সেটা হচ্ছে ক্যানাডিয়ান হিস্ট্রি মিউজিয়াম। সেই দিনটার একটাই ড্রব্যাক ছিল, সেটা হচ্ছে সেই দিনটা ছিল মেঘলা। যদি এই মুহূর্তে আমাদের চিন্তা নেই, কারণ এখন আমাদের কভার ট্যুর আছে। তো মিউজিয়ামে ঢোকার সাথে সাথেই প্রথমে আমাদের হাতে দিয়ে দিল একটা স্ট্যাম্প। তো মিউজিয়ামের ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব না করলে কিন্তু মিসটা আপনারই। এই ক্যানাডিয়ান মিউজিয়াম ট্যুরটা কিন্তু শুরু হয় ক্যানাডিয়ান হিস্ট্রি হল দিয়ে। তো এই হিস্ট্রি হলে আছে নানা রকম ছবি, যেখানে কিন্তু আছে সেন্ট স্যাক্রামেন্ট অফ মন্ট্রিয়াল, ওটাওয়া ফিলাটেলিক সোসাইটি, ফেয়ারমন্ট শ্যাটো লর্ড ফ্রন্টেন্যাক, বুশ প্লেন, সেন্ট অ্যাঞ্জেলিকা চার্চ, এছাড়াও আরও নানা রকম ছবি কিন্তু এই হলে আমরা দেখতে পাবো। তো ওয়ান প্লেস উইল লিড টু অ্যানাদার। তো এটা আস্তে আস্তে আপনাকে নিয়ে যাবে এক্সিবিট 1-এ, যেখানে যে হলটাকে বলা হয় দ্য ফার্স্ট পিপল হল, যেখানে দেখা যাবে যে ফার্স্ট পিপল ইন্ডিজিনাস পিপল আর ইনুইট পিপলরা কীভাবে রিসোর্সফুল ছিল টু দ্য সোসাইটি। ওদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে বাইসন হান্টিং। দ্য ফার্স্ট নেশন পিপল ওয়ার এক্সেলেন্ট হান্টার অ্যান্ড ট্র্যাপার্স। ওরা কিন্তু বাইসন হান্টিংটাকে ওদের প্রথম জীবিকা হিসেবে বেছে নিয়েছিল। তো প্রথমে ওরা বাইসনটাকে ওদের ফার আর স্কিনের জন্য হান্ট করতো, আর স্কিনটা দিয়ে ওরা টিপি বানাতো। তারপরে ওই ফারটাকে ওরা ফার ট্রেড হিসেবে ইউজ করতো উইথ দ্য ব্রিটিশ পিপল, যার বদলে কিন্তু ওরা পেতো কিছু পটস অ্যান্ড প্যান্স আর টুলস। এছাড়া তো ওরা স্টোন দিয়ে নানা রকম টুলস নিজেরাই বানিয়ে নিত। আমরা জানতে পারি যে ডরসেট পোলার বিয়ার বলে একটা বিয়ার ছিল, যেটা খুব ছোট ছিল সাইজে, আর পাওয়া যেত সেটা নুনাউটে। আর এগুলো হচ্ছে ডরসেট মাস্ক। এটা হচ্ছে একটা ওল্ডেস্ট ডেপিকশন অফ হিউম্যান ফেস, যেটা কার্ভ করা হয়েছিল একটা মাস্কের ওপর। এটা হচ্ছে একটা ক্যানো দ্যাট ওয়াজ মেনলি ইউজ বাই দ্য মেটিস অ্যান্ড দ্য ইনুইট পিপল। তাছাড়া আছে নানা রকম পটস অ্যান্ড প্যান যেগুলো ইউজ করতো। তারপর এটা হচ্ছে একটা কাকিয়াবাক বা একটা ফিশ স্পিয়ার, যেটা দিয়ে ওরা আইস ফিশিং করতো, মেনলি বাই দ্য নর্থ আমেরিকান নেটিভস। এছাড়া এটা হচ্ছে ইনুইট পিপলের একটা স্ট্রাকচার, যে ইনুইট পিপলটা কেমন দেখতে ছিল, কী ধরনের জামা পরতো। আর এটা হচ্ছে ফেস অফ 4000 ইয়ার্স ওল্ড ইন্ডিজিনাস পিপল। অদ্ভুত না? আর ওটা আইটা এখন ব্লিঙ্ক করছিল, আমার বেশ ভয় লাগছিলো, কারণ তখন আমি ওখান দিয়ে একাই যাচ্ছিলাম। আমরা জানতে পেরেছিলাম যে ফ্রেঞ্চ কলোনি স্টার্টেড অ্যারাউন্ড দ্য ব্রিটিশ কলম্বিয়া, যেখানে ওরা উডেন আইটেম বানানো শুরু করেছিল। তাছাড়াও সোসাইটিতে ওমেনদের খুব হাই রেসপেক্ট ট্রিট করা হতো। তারা মনে করতো যে উইমেন আর দ্য মেন কেয়ার গিভার্স অ্যান্ড লাইফ গিভার্স ইন দিস ওয়ার্ল্ড। এরপর এক্সিবিট 2-তে আমরা দেখতে পাবো কলোনিয়াল ক্যানাডা অ্যান্ড মেনলি দ্য এমার্জেন্স অফ ব্রিটিশ ইন ক্যানাডা। এখানে আমরা জানতে পারবো অ্যাবাউট দ্য 7 years অফ ওয়ার ফ্রম 1756 to 1763, যখন ফ্রেঞ্চ কলোনিটা হয়ে যায় ব্রিটিশ কলোনি, আর ওর নাম হয়ে যায় কিউবেক। আমরা কিউবেক সিটিতে দেখেছি সেন্ট লরেন্স রিভারটা, আর এই সেন্ট লরেন্স রিভার দিয়ে কিন্তু ব্রিটিশরা এসেছিল ক্যানাডায়, অ্যান্ড দে টুক ওভার দ্য ফ্রেঞ্চ কলোনি। এই ফ্রেঞ্চ কলোনিতে যারা থাকতো তাদের মেনলি বলা হতো দ্য অ্যাকাডিয়ান্স। আর ইন 1775 অলমোস্ট 10,000 ফ্রেঞ্চকে কিন্তু ফ্রম নোভা স্কটিয়া থেকে ইউএসের ব্রিটিশ কলোনিগুলোতে পাঠানো হয়েছিল। আর সেই এরিয়াটাকে বলা হয় দ্য গ্রেট ডিঅ্যারেঞ্জমেন্ট। ইন দ্য আর্লি 1800s, যখন মানুষ সেটেল করতে শুরু করেছিল, একটা নতুন ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছিল, যেটাকে বলা হয় লগিং হচ্ছে কাঠ কেটে সেখান থেকে টিম্বার বার করে সেটা দিয়ে উডেন ফার্নিচার বানানো। অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দ্যাট টাইম। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইকোনমিক রোল প্লে করেছিল এই টাইমে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা জিনিস হয়েছিল ইন দ্য লেট 1700 অ্যান্ড আর্লি 1800s, সেটা হচ্ছে গানস অ্যান্ড হর্সেস কেম ফ্রম দ্য নর্থ অ্যান্ড দ্য সাউথ। গানসের জন্য যেটা ছিল যে ওরা ইজিলি হান্টিং করতে পারতো, কিন্তু ইন দ্য ওয়ারের ক্ষেত্রে সেটা খুব ডিস্ট্রাকটিভ হয়ে গেছিলো। আর হর্সটা ইন্ডিজিনাস পিপলকে হেল্প করেছিল ইন দ্য স্পিড অ্যান্ড মোবিলিটি। আবার এর সাথে সাথে একটা দুঃখের বিষয় ছিল যে ব্রিটিশ সেটেলমেন্ট এক্সপ্যানশন হওয়ার সাথে সাথে কিন্তু এই ইন্ডিজিনাস পিপলগুলোকে ওদেরকে ল্যান্ড থেকে উৎখাত করা হয়েছিল, অ্যান্ড দে ডায়েড অফ ম্যাল নিউট্রিশন অ্যান্ড স্টারভেশন। আবার ব্রিটিশরা যেমন সব ক্ষেত্রেই রেলওয়েটাকে ওরা খুব ইম্পর্টেন্স দেয়। তো 1885-এ একটা রেলওয়ে কমপ্লিট হয়েছিল দ্যাট কানেক্টেড দ্য ইস্টার্ন ইন্ডিয়া টু দ্য ব্রিটিশ কলম্বিয়া, দ্যাট হেল্প কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন অ্যাক্রস দ্য কান্ট্রি।
তো এইভাবে আপনাদের এক্সিবিট 1 আর এক্সিবিট 2 তে দেখিয়ে দিলাম যে কীভাবে প্রথমে ক্যানাডায় ছিল ইন্ডিজিনাস পিপল, তারা হান্টিং করতো, সেখান থেকে আস্তে আস্তে ফ্রেঞ্চ এলো, ফ্রেঞ্চ কলোনি তৈরি হলো, আবার ফ্রেঞ্চদের সরিয়ে ব্রিটিশ এলো, ব্রিটিশ কলোনি তৈরি হলো, এরম করে করে কিন্তু সেটা 1700-1800-এ চলে এসেছিলো। তো নাও লেটস মুভ অন টু দেন আর্লি 1900s। এবার আমরা এক্সিবিট 3-তে যাচ্ছি, যেটা হচ্ছে মডার্ন ক্যানাডা। আমি যতটা সম্ভব এই মিউজিয়াম সম্পর্কে বা হিস্ট্রি মিউজিয়াম সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি, কারণ পুরোটা নিয়ে যদি আমি বসে শুধু মিউজিয়াম টেনে তাহলে কিন্তু এটা একটা 40-50 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো যেটা ইম্পর্টেন্ট রোল ছিল এক্সিবিট 3-তে বা ইন দ্য লেট 1900s, সেটা হচ্ছে আর্ট প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল দেয়ার। দেন কেম আ পিরিয়ড অফ গ্রেট ডিপ্রেশন, যখন there was a lack of money, কিন্তু the women of the church made a quilt and raised money with that. Then slowly came the age of radio. ক্যানাডায় কিন্তু এই সময় রেডিও চলে এসেছিল ইন দ্য আর্লি 1900s। তারপরে যেটা হলো সেটা হচ্ছে উই ক্যান সি দ্য মডার্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ড্রেসেস, যখন মানুষ কিন্তু আস্তে আস্তে লাইফটা এনজয় করা শুরু করলো অ্যান্ড পিপল কমপ্লিটলি সেটেলড অ্যাট দ্যাট টাইম। আর এখানে হচ্ছে ড্রেসেস বয় স্কাউট অ্যান্ড গার্ল স্কাউটের, যেটা আমরা জানি যে অনেকেই এখানে সামার ভ্যাকেশন বা ওই সময়টা ক্যাম্পিং করতে এবং স্কাউটিং করে। দেন 3খানা ফ্ল্যাগের ডিজাইন বা শর্ট লিস্টেড, যেখান থেকে কিন্তু আজকের যে ক্যানাডার ফ্ল্যাগটা সেটা অ্যাপ্রুভড হয়েছিল। তো এটা হচ্ছে আজকের দিনের ক্যানাডিয়ান ফ্ল্যাগ। In 1980, Terry Fox ran 5,373 kilometers in 143 days, a marathon of hope for cancer patients. কারণ ওনার নিজেরও ক্যান্সার ছিল, একটা ফান্ড রেজিংয়ের জন্য উনি এটা করেছিলেন। Then there came different TV shows based on the relationship between Canada and USA. তারপরে এসেছিল এন্ড দ্য জেন্ডার গ্যাপ, মানে আমরা ওয়ার্ক স্পেসও মহিলাদের সমানভাবে চাই অ্যাজ মেন। নেক্সট সেশনটা দেখিয়েছিল হাইড্রোকিউবেক কীভাবে ক্যানাডার ইলেকট্রিসিটিতে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিল। যদি স্পোর্টসের সেকশনে আসি তাহলে আইস স্কেটিংয়ে খুব বড় একজনের নাম হলো হেনরি মরিস রকেট রিচার্ড, যাকে বলা হতো উইন্ড অন স্কেটস। আর এই সেকশনটা ডেপিক্ট করে দ্য বোম প্লান্টেড ইন মন্ট্রিয়াল স্টক এক্সচেঞ্জ, সেখানে কী ধরনের বোম স্কোয়াড বা কী ধরনের বোম ডিটেকশনের জিনিস ইউজ করা হয়েছিল। এই ইয়ারটা দেখাচ্ছে কিছু লাইসেন্স প্লেটস দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন কিউবেক। তো এই সব দেখেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ফ্রম ক্যানাডিয়ান হিস্ট্রি মিউজিয়ামে। সেখান থেকে 5 কিলোমিটার দূরে হচ্ছে ক্যানাডিয়ান ওয়ার মিউজিয়াম। আমরা চলে যাব এবার ক্যানাডিয়ান ওয়ার মিউজিয়ামে। ওয়ার মিউজিয়ামে ঢুকে আর লেবরেটন গ্যালারি ঢোকার আগে আমরা দেয়ালে দেখতে পাবো এই ধরনের নোজ আর্ট। এগুলো হচ্ছে একটা এয়ারক্রাফট, যেখানে ওদের ক্রুরা নানা রকম ওয়াল্ট ডিজনির গুফি পেন্টিংস আঁকতো। আর এই এয়ারক্রাফটটা আকাশে দেখা যাওয়া মানে হচ্ছে ওপর থেকে মেডিসিন পড়বে, সেই জন্য এটাকে মেডিসিন হ্যাটও বলা হতো। আর এই সেকশনটায় যে মেনলি আমরা দেখতে পাবো ইকুইপমেন্টস, যেটাকে সেভারাল সেকশনে ডিভাইড করা হয়েছে, ল্যান্ড, এয়ার, সি, ফিল্ড আর্টিলারি, আর্মার্ড ফাইটিং ভেহিকলস, ক্যানন, মোটর, ট্যাঙ্কস এই হিসাবে। এই ইকুইপমেন্টগুলো কিন্তু মেনলি ইউজ হয়েছে ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2-তে। তার মধ্যে কিছু স্পেশাল ট্যাঙ্ক হচ্ছে M4A1 গ্রিজলি ট্যাঙ্ক, M5A1 স্টুয়ার্ট ট্যাঙ্ক, T-34/85 ট্যাঙ্ক। আর এই সেকশনটা হচ্ছে হিউজ কালেকশন অফ ক্যাননস, যেগুলো ইউজ করা হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। এই দেখুন, এই ট্যাঙ্কারটার নাম হচ্ছে 6 পাউন্ডার অ্যান্টি ট্যাঙ্কার। এইটার নাম হচ্ছে ফায়ার পাওয়ার রকেট লঞ্চার। তারপরে আরেকটা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে পলস্টন অ্যান্টি এয়ারক্রাফট। এই জিনিসগুলো ভেবে দেখেছেন, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2-তে ইউজ হয়েছে। আর যেগুলো আমরা বইতে দেখেছি বা সিনেমায় দেখেছি, সেই জিনিসগুলো বা যে ইকুইপমেন্টগুলো যেগুলো ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2-তে ইউজ হয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, ধরতে পাচ্ছি। এটা ভেবেই কিন্তু একটা অন্যরকম রোমাঞ্চ আমার হচ্ছিল। তো আপনারা যখন এই ক্যানাডিয়ান ওয়ার মিউজিয়ামে যাবেন, মোটামুটি হাতে 1.5 থেকে 2 ঘন্টা রাখবেন, কারণ এইটুকু সময় আপনার লাগবে, কিংবা তার থেকে বেশিও লাগতে পারে। কারণ আপনি প্রত্যেকটা জিনিস দেখবেন, তার সম্পর্কে জানবেন। এটা শুধুমাত্র যে একটা প্লেস অফ মেমোরি সেটা নয়, এটাতে কিন্তু প্রচুর ইনফরমেশন আছে, আপনারা অনেক কিছু জানতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে একটা জার্মান ডিজাইনড মিডগেজ সাবমেরিন। এটা হচ্ছে একটা অ্যাকাউস্টিক নেভাল মাইন। এই সেকশনটা দেখার পর পাশেই ছিল কিছু টর্পিডোজ, মানে এখানে মাইন রাখা ছিল আর পিছন দিকে রাখা ছিল নানা রকম টর্পিডোজ।
এরপর আমরা চলে এসেছিলাম ফার্স্ট ফ্লোরে। সেখানে কিন্তু এখানে একটা ট্রেঞ্চের একটা কনসেপ্ট দেওয়া হয়েছিল, যেরকম ওয়ার্ল্ড ওয়ার 1 বা ওয়ার্ল্ড ওয়ার 2-তে কী ধরনের ট্রেঞ্চ থাকতো। এই এরিয়াটাকে বলা হয় রয়্যাল ক্যানাডিয়ান লিজিয়ন ওয়াল অফ অনার। এখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1 বা ওয়ার্ল্ড ওয়ার 2-তে যারা লড়েছেন, যারা হায়ার অথরিটি ছিলেন, যারা যে ভ্যালর অফ অনার পেয়েছিলেন, সেগুলো ওখানে রাখা আছে। এটা হচ্ছে মডেল ফর ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। এই সেকশনটা মেনলি আমরা দেখতে পেয়েছিলাম আর্লি ওয়ার্স ইন ক্যানাডা, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড ফ্রম কোল্ড ওয়ার টু প্রেজেন্ট। এই পুরো এরিয়ার পুরো সেকশনটা কিন্তু এই জিনিসগুলো নিয়ে বানানো ছিল। এই সেকশনটার নাম যেমন ছিল ওয়াচিং অ্যান্ড ওয়েটিং সেকশন, যেখানে কিন্তু মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান দুজনেই দুজনের ওপর নজর রাখতো অ্যান্ড অলরেডি ওরা প্রিপেয়ার থাকতো যে যদি কেউ কারোর উপর অ্যাটাক করে তাহলে কীভাবে সেটাকে ওরা ফেস করবে বা রিয়্যাক্ট করবে। আর বিশ্বাস করুন, ওপরের এই পোর্শনটায় এত রকম সাউন্ড, আলো এবং এমনিতে এই মডেলগুলো বানানো ছিল, দেখে না মনে হচ্ছিল আপনি একদম ওই টাইমে চলে গেছেন। স্পেশালি এই সেকশনটা যেখানে মানে এটা বোঝা যাচ্ছে এটা কোনো ফ্যামিলি লিভিং রুম, টিভি চলছে, তো ওরা এখানে কীভাবে খবর পেত, কীভাবে খবর দেখতো, এই সব নিয়ে কিন্তু এই সেকশনগুলো তৈরি। তো আমাদের খুব ভালো লাগছিলো এবং আমরা মনে হচ্ছিলো আমরা ওই সময়কার একটা ওই যুগে চলে গেছি, ওয়ার্ল্ড ওয়ার সময়কার। তো এই জিনিসগুলো এক একটা সেকশনের উপর ডিসক্রাইব করা অতটা ইজি না বা অতটা মানে ঠিক সম্ভব না, বিকজ অফ দ্য টাইম ক্রাঞ্চ। তো আমি একটা জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য যে আপনারা হিস্ট্রি মিউজিয়ামে গেলে কী দেখতে পারবেন বা ওয়ার মিউজিয়ামে এলে কী দেখতে পারবেন, সেই জন্যেই কিন্তু মেনলি এই ভিডিওটা করা। আর আমি কিন্তু এছাড়াও স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি কোন সেকশনটা কী এবং কোন সেকশনে গেলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে এই সেকশনটা কোন সময়টাকে বা কোন পিরিয়ডটাকে ডেসক্রাইব করছে। তো প্লিজ লেখাগুলো একটু পড়বেন। তো এয়ার হয়ে গেছে, ল্যান্ড হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস নেভি বা নেভাল বেসের দিকে। তার আগে আমরা আরেকটা সেকশনে গেছিলাম, সেটার নাম ছিল ফোর্সড রিলোকেশন, যখন প্রায় 21,000 জাপানিজ ক্যানাডিয়ানসকে কিন্তু আপরুট করা হয়েছিল সেই জায়গা থেকে ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার 2। তো এই সেকশানে আমরা একটা জিনিস দেখতে পেয়েছিলাম, সেটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কালেক্টেবলস অফ ক্যানাডিয়ান ওয়ার মিউজিয়াম। সেটা হচ্ছে এই অ্যাডলফ হিটলারের মার্সিডিসটা, যেটা উনি একসময় ইউজ করতেন। দেন তারপরে ইট বিলং টু হিটলার্স ডেপুটি ফিউরার, মানে ওনার ডেপুটি এটা তারপরে ইউজ করতেন। তো ক্যানাডিয়ান হিস্ট্রি মিউজিয়াম, ওয়ার মিউজিয়াম দুটোই আমাদের দেখা হয়ে গেল, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। তো এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস দ্য পার্লামেন্ট। তো এখানে না পার্লামেন্টটাকে 3টে ব্লক বা 3টে হাউসে বিভক্ত, সেটা হচ্ছে ওয়েস্ট ব্লক, ইস্ট ব্লক আর সেন্টার ব্লক। আর তার একদম সামনে হচ্ছে প্রাইম মিনিস্টার্স অফিস। তো এখানে কিন্তু একটা ট্যুর হয়, মানে আর কি যদি আপনারা করতে চান ইস্ট ব্লক বা সাউথ ব্লকে, সেটা কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু আমাদের সময় ছিল না তাই আমরা করতে পারিনি। তো সামনেই হচ্ছে অফিস অফ প্রাইম মিনিস্টার, আর তার উল্টো দিকে হচ্ছে এটা হচ্ছে ইস্ট ব্লক পার্লামেন্ট হিল, সেখান থেকে ঘুরলে হচ্ছে সেন্ট্রাল ব্লক পার্লামেন্ট হিল, আর তারপর একদম হচ্ছে সাইডে হচ্ছে দ্য ওয়েস্ট ব্লক পার্লামেন্ট হিল। এই 3টে কিন্তুই পার্লামেন্ট হিল বা পার্লামেন্ট হাউস অফ ক্যানাডা। তো ওখানে আমরা বেশিক্ষণ আর হাঁটাচলা করতে পারিনি, কারণ আপনাদের অলরেডি বলেছিলাম দিনটা মেঘলা ছিল, কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছিলো। তো তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম রক পোর্টে, সেখানে কিন্তু আমরা 1000 আইল্যান্ড ক্রুজটাকে অ্যাভেল করব। তো এইখানে দেখুন বাইরে বৃষ্টি পড়ছে আর পিছনে কিন্তু আমাদের ক্রুজ বোটটা চলে এসছে, যেটা দিয়ে কিন্তু আমরা পুরো 1000 আইল্যান্ডটা ঘুরবো। তো প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, আমরা ফিঙ্গার ক্রস করে রেখেছিলাম যাতে বৃষ্টিটা কমে যায়। আর এই দেখুন আমরা যে কোম্পানির সাথে ঘুরতে গেছিলাম, ট্যুর কোম্পানি, তারা এরকম একটা করে ব্যাচ দিয়েছিল যাতে বোঝা যায় যে আমরা এদের সাথেই আছি। তো বৃষ্টিটা তখন একটু ধরেছে, মানে সামান্য ধরেছে। তো সবাই বলছে যে উই আর লাকি, আগের ব্যাচে ওরা কেউ ভালো করে দেখতেই পারেনি, ক্রুজ রাইডটা করতেই পারেনি যে এত বৃষ্টি হয়েছে। তো এখন কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বোটের দিকে। তো এখন আমরা মোটামুটি সবাই লাইন আপ করে দাঁড়িয়ে আছি আর একে একে উঠে পড়বো বোটের মধ্যে। একটু বৃষ্টি পড়ছে, আমার খারাপ লাগছে না, আমাদের ভালোই লাগছে, কারণ আমরা যেহেতু ওয়েদার দেখেই গেছিলাম, আমরা কিন্তু রেনকোট বা ওইটার জাতীয় জিনিস, উইন্ডচিটার জাতীয় জিনিস নিয়ে গেছিলাম যাতে আমরা ভিজে না যাই। আর এই বোটটা জানেন তো আপার ডেক আর লোয়ার ডেক আছে, তো অনেকে লোয়ার ডেকে বসা পছন্দ করছে যেহেতু বৃষ্টি হচ্ছে, যদি আপার ডেকটাও কাভার্ড, মানে ওরকম গায়ে বৃষ্টি পড়বে না, কিন্তু লোয়ার ডেকের হচ্ছে যে নিচ দিয়ে কাজ করা আছে, বৃষ্টির ছাড়টা ঢুকবে না। তো প্রথমে লোয়ার ডেকটায় গেছিলাম আমি আর রাধিশ, একটু ঘুরে টুরে এলাম, কিন্তু দেখলাম জানা লোয়ার ডেকে বসে সেরকম মজা নেই, তাই কিন্তু আমরা কিন্তু চলে এলাম এবার আপার ডেকে।
এই যে বারবার 1000 আইল্যান্ড বলছি, ইট গট ইটস নেম ফ্রম 1800 আইল্যান্ড স্ক্যাটার্ড হিয়ার। এখানে কিন্তু ছোট ছোট 1800খানা আইল্যান্ড আছে। তো আমরা যতগুলো সম্ভব সেইগুলো ততগুলো আমাদের সেলার ছিল আমাদের দেখিয়েছে। এই যে থাইল্যান্ড আইল্যান্ডটা, ইট ইজ বাইসেক্টেড বাই দ্য কানাডা অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস বর্ডার। তো আমরা এখন কানাডায় আছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ঢুকে পড়বো ইউনাইটেড স্টেটসে। আর ওই জায়গাটা হচ্ছে যেই জায়গাটা ঢুকবো সেটা হচ্ছে নিউ ইয়র্কেরই একটা পার্ট, আর এই দিকটা হচ্ছে কানাডার অন্টারিওর পার্ট। মানে ওখানে স্টেট বলে, এখানে বলে প্রভিন্স। তো স্টিল নাও আমরা কানাডায় আছি, মানে উই আর স্টিল ইন দ্য প্রভিন্স অফ অন্টারিও। তো আমি একটু নিচে গেছিলাম, কারণ তখন খুব বৃষ্টিটা জোরে পড়ছিল। আমি আর আরিয়াস একটু নিচে গিয়ে ভিডিও করছিলাম। আর এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, সামনের দিকটা খুব ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতে। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ঢুকে গেছিলাম ইউএসএতে। আর এই দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি আছে, আর ছোট ছোট আইল্যান্ড, মানে সবার নিজস্ব বোট আছে। মানে এখানে যেমন ল্যান্ডে লোকের গাড়ি থাকে, ওখানে বোট, ওখানে বোটের গ্যারেজ থাকে, বোট আছে আর ছোট ছোট আইল্যান্ড আছে। দেখুন এটা হচ্ছে নিউ ইয়র্কের একটা ছোট্ট আইল্যান্ড, নাম হার্ট আইল্যান্ড, সেটার উপর একটা ক্যাসেল। আর এই দেখুন এটা হচ্ছে বোল্ট ক্যাসেল, এটা হচ্ছে আলেকজান্ড্রিয়া বে অফ নিউ ইয়র্কে। আর যেহেতু এই সাইডটা ঢোকে ইউএসএর দিকে, সেজন্য সামনে এই দিকে লাগানো থাকে ইউএসএর ফ্ল্যাগটা, আর পিছন দিকটা লাগানো থাকে কানাডার ফ্ল্যাগটা। তো আর কিছুক্ষণ ঘুরেই কিন্তু, প্রায় ঘন্টাখানেকের ট্যুর ছিল আমাদের, ঘুরেই কিন্তু আমরা চলে এসেছিলাম আবার কানাডার দিকে। তো তারপর আমরা বাসে উঠে গেছিলাম, আর উঠে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই সেরকম কিছু ভিডিও করা হয়নি। তারপর ভিডিও করেছিলাম প্রায় 1.5 ঘন্টা পর। আমরা বিগ অ্যাপেল বলে একটা দোকানে গেছিলাম, যেটা খুবই ফেমাস ফর মেপল সিরাপ, টার্ট, ব্রেড এসবের জন্যে। আর ঠিক এই দোকানটার পাশে একটা লাগোয়া ছিল পেটিং জু, যেখানে কিন্তু আমার বাচ্চারা ভীষণ এনজয় করেছিল। আপনারা যদি আসেন বাচ্চা নিয়ে, আপনারাও এনজয় করতে পারবেন। এখানে হেন, পিগ, টার্কি, গোট অনেক কিছুই ছিল। আর আপনারা কয়েনের সাহায্যে ঘুরিয়ে কিন্তু অল্প কিছু খাবার কিনে ওদের খাওয়াতে পারেন। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম বাসে। এইবার বাস নিয়ে আমরা চলে যাব মিসিসাগাতে, ঠিক যেখান থেকে আমরা আমাদের এই জার্নিটা শুরু করেছিলাম কিউবেক সিটির। তো আমরা এখন মিসিসাগাতে পৌঁছাবো, আর টাইম দেখাচ্ছিল প্রায় 1 ঘন্টা 54 মিনিটস মতো, মানে প্রায় 2 ঘন্টা মতো। তো আপনারা যদি আমাদের মতো এই ধরনের ট্যুর করতে চান বা এই ট্যুর কোম্পানির সাথে করতে চান, তো তার ডিসক্রিপশানে আমি লিঙ্কে দিয়ে দেবো এবং ফোন নাম্বারও দিয়ে দেবো। এছাড়াও কিন্তু এই কিউবেক সিটি ভিডিওতে আপনাদের আইটিনারি শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু লেখা আছে কোম্পানির নাম আর ফোন নাম্বার। তো সেদিনকে মিসিসাগা পৌঁছানোর পর একটা রাত কাটিয়েছিলাম আমরা এক বন্ধুর বাড়িতে। তারপরের দিন চলে গেছিলাম আমরা নায়াগ্রাতে। তো নায়াগ্রার ভিডিও নিয়ে ফেরত আসবো আমি পরের ভিডিওতে। আপনার যদি আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যেটা করতে ভুলবেন না, আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসকে সাবস্ক্রাইব করতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।